আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বিকেল ৫টা পর্যন্ত জমা দিতে পারবেন প্রার্থীরা। কাল থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই বাছাই। এনসিপি এলডিপি কে নিয়ে জামায়াতের নেতৃত্বে 10 দলীয় জোটের আত্মপ্রকাশ। দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিতে জোট, দাবি নাহিদের। প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে অফিস করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোটার হলেন তারেক রহমান ও মেয়ে জাইমা রহমান। মাদক ও যানজটমুক্ত নিরাপদ উত্তরা গড়ার প্রতিশ্রুতি বিএনপির এস এম জাহাঙ্গীরের। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার জামায়াত প্রার্থীর। এবং তীব্র শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চল, দিন রাত কুয়াশায় ঢাকা থাকছে জনপদ। কনকনে ঠান্ডায় জীবনযাত্রা ব্যাহত, বরিশাল ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল ঘোষণার পর থেকে রোববার দুপুর পর্যন্ত ২,৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১১ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি আর প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল হক সাইম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইম, এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র তুলেছেন ও জমা দিয়েছেন, সেখানকার পরিবেশ কেমন দেখছেন, এই বিষয়ে আমাদেরকে জানান। মারিয়া, সারা দেশের ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ নেবেন, যেসব প্রার্থীরা, তাদেরকে আজকের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। আপনি জানেন যে ১১ ডিসেম্বর যে তফসিল ঘোষণা হয়েছে, তারপর থেকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করা এবং জমা দেওয়ার সুযোগ ছিল। গতকালকেও আমরা দেখেছি শেষ মুহূর্তে অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং কেউ কেউ জমাও দিয়েছেন। এই সার্বিক তথ্যটি আসলে এটি হয়তো আমরা কিছুক্ষণ পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাবো, যে এখানে এই ঢাকা মহানগরীতে যে 15টি আসন রয়েছে, সেই 15টি আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এই বিভাগীয় কমিশনার কার্যালয়। এখানে 2 জন রিটার্নিং কর্মকর্তা রয়েছেন। একজন বিভাগীয় কমিশনার, তিনি এখানকার 15টির মধ্যে 13টি আসনের রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর বাইরে 2টি আসনের, ঢাকা 4 এবং ঢাকা 18, এই 2টি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তাদের কাছে মূলত আজকে এখানে বিভিন্ন কক্ষ ভাগ করে দেয়া আছে। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন কক্ষগুলো রয়েছে। সেই কক্ষগুলোতেই মূলত প্রার্থীরা এসে তাদের মনোনয়নপত্র জমা দিবেন এবং আজকে 5টা পর্যন্ত সেই সময়টি রয়েছে। এবং এখনো পর্যন্ত কিন্তু কেউ চাইলে আজকেও কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিতে পারবেন। আপনি জানেন যে বড় 2টি নির্বাচনী জোট হয়েছে, বিএনপি নেতৃত্বে একটি, জামাতের নেতৃত্বে একটি, এবং অনেকেই
স্বতন্ত্রভাবে নির্বাচনেরও চেষ্টা করছেন এবং স্বতন্ত্রভাবেও মনোনয়নপত্র জমা দিবেন। জোটের পক্ষ থেকে যারা সেখানে হয়তো বিভিন্ন দলের পক্ষ থেকে একাধিক মনোনয়নপত্র দেওয়ারও সুযোগ রয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে যেই দল মনোনয়ন দেন সেই দলের মনোনয়নের কপি এই মনোনয়নপত্রের সাথে সংযুক্ত করতে হবে। একই সাথে জামানতের 50,000 টাকা এবং প্রার্থীদের আয় ব্যয়ের বিবরণ, তাদের সম্পদের বিবরণ, এসব তথ্যগুলো কিন্তু এই মনোনয়নপত্র দাখিলের সাথে জমা দিতে হয় এবং মনোনয়নপত্র দাখিলের বিষয়টি কিন্তু একটা বিশাল প্রস্তুতির ব্যাপার। অনেকে 11 ডিসেম্বরের পর থেকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এতদিন ধরে এই মনোনয়নপত্র দাখিলের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত সেগুলোতে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছেন। এখানে ভোটারদের পক্ষ থেকে যেই নির্বাচনী এলাকায় যিনি প্রার্থী হবেন সেখানে ভোটারদের পক্ষ থেকে একজন প্রস্তাবক এবং সমর্থকের প্রয়োজন রয়েছে, তার নাম এবং স্বাক্ষরের দরকার রয়েছে। এবং একই সাথে যারা স্বতন্ত্র প্রার্থী তারা যদি আগে কখনো নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত না হয়ে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত কাগজ কিন্তু এখানে জমা দিতে হবে। সেটিও কিন্তু অনেকের জন্য দুরূহ ব্যাপার এবং এই বিষয়গুলো কিন্তু আজকে মনোনয়নপত্র দাখিল হলে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং এরপরে যাদের মনোনয়নপত্র বাতিল হবে কিংবা যাদের মনোনয়নপত্র চূড়ান্ত হবে, দুই পক্ষে বিপক্ষে কিন্তু আপিল করার সুযোগ আছে। সেই আপিলের শুনানি শেষে, সেই আপিলের সিদ্ধান্ত শেষে 20 জানুয়ারি প্রার্থিতা চূড়ান্ত হবে এবং 20 জানুয়ারিতে যারা চূড়ান্তভাবে প্রার্থী হবে তাদের মধ্যে আবার প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে এবং এরপর 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হবে। এখন পর্যন্ত এই ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা প্রার্থীদের আনাগোনা একটু কম দেখছি। আপনি দেখছেন যে বেশ শীত পড়ছে, কিছুক্ষণ পরে হয়তো প্রার্থীরা আসবেন এবং এখানে 15টি আসনে বিএনপি, জামাত, এনসিপি, স্বতন্ত্র প্রার্থী, অন্যান্য দলের প্রার্থীরা তারা আসবেন। কিছুক্ষণ পরই এখানে বেশ সরগরম হয়ে উঠবে। আমরা সারাদিনই এখানে রয়েছি, পরবর্তী সংবাদেও আপনাকে এখানকার শেষ খবর জানাবো। মারিয়া। সায়েম, আপনাকে ধন্যবাদ। পরবর্তী শেষ তথ্য জানার জন্য আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। এনসিপি এবং এলডিপিকে নিয়ে আত্মপ্রকাশ হলো জামায়াতের নেতৃত্বে 10 দলীয় নির্বাচনী সমঝোতা জোট। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জামায়াতের ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান এই জোটের ঘোষণা দেন। তিনি জানান, দলগুলোর মধ্যে আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে হলেও চূড়ান্ত হবে মনোনয়ন দাখিলের পরপরই। যদিও সংবাদ সম্মেলনে এনসিপির কে উপস্থিত ছিলেন না, বিস্তারিত জানাচ্ছেন ইকরাম হক সায়েম। নানা আলোচনা সমালোচনা ছাপিয়ে অবশেষে জামাতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সাথে যুক্ত হল বিএনপি থেকে বের হওয়া কর্নেল অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপিও। জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে 10 দলীয় জোটের ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি। এই যে সমঝোতা, এটাকে ঠিক ওই অর্থে জোট বলুন আর না বলুন, আমরা কিন্তু জোটের চাইতে আরো মজবুত। এ সময় তিনি জানান, দলগুলোর মধ্যে আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে, তবে মনোনয়নপত্র দাখিলের পরপরই চূড়ান্ত হবে আসন বন্টন। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে, আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পরপরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল। জুলাই অভ্যুত্থানের চেতনায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গড়তেই দলগুলো জোটভুক্ত হয়েছে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আরও বেশ কয়েকটি দল সরাসরি এই জোটে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে জামাতের আমির জানান, সময় স্বল্পতায় তা সম্ভব না হলেও ভিন্নভাবে সমঝোতা করা হতে পারে। যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন, আরও অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন,
বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দূর হয়ে গেছে। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না, আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আধিপত্যবাদী শক্তি চক্রান্ত রুখতে এবং বৃহৎ জোট গড়ার স্বার্থে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিতে জামায়াত সহ সমমনা ৮ দলের সাথে জোট বেঁধেছে এনসিপি। একথা জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও বিচার প্রশ্নে ছাড় দেবে না দল। রাজধানী বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই সময় সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ারও আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। মিজান শাহজাহানের রিপোর্ট। জামাতের সাথে জোটে যাওয়ার বিষয়টি স্পষ্ট করতে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সূচনা বক্তব্যে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শরীফ ওসমান হাদির নিরাপত্তা দিতে না পারা ও খুনিদের পালিয়ে যাওয়ার দায় এড়াতে পারে না সরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্টত ব্যাখ্যা দাবি করি যে খুনিরা কিভাবে বাংলাদেশে লুকিয়ে থাকার বা ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেল। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ৩০০ আসনে নির্বাচন করার পরিকল্পনা ছিল তাদের। এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোটও করেছিলেন, তবে জামাতের সাথে বৃহৎ জোটের মাধ্যমে অবসান ঘটল আগের জোটের। যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা ৮ দল রয়েছে, তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। জামাতের সাথে জোটে যাওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখে এরই মধ্যে দল থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক তাসনুবা জাবিন সহ বেশ কয়েকজন। পদত্যাগ না করলেও বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ কেউ কেউ। এই বাস্তবতায় নাহিদ ইসলাম বলেন, সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তেই জোটে গিয়েছে এনসিপি। এটা একটা সামষ্টিক সিদ্ধান্ত এবং সংখ্যাগরিষ্ঠ তারা কিন্তু আমাদের কাছে জানিয়েছে যে তারা এটার সাথে ঐক্যমত্য পোষণ করছে, সম্মতি রয়েছে। যারা বিরোধিতা করছে তাদের সাথে আমরা কথা বলবো, তাদেরকে আমরা আরও বোঝানোর চেষ্টা করব। আশা করি তারা এনসিপির এই সিদ্ধান্তের সাথেই থাকবে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আমরা আমাদের যে লক্ষ্য, প্রথমবারের মতো চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ের পর নিজ কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেন তিনি। নেতারা জানান, আসন্ন নির্বাচন ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তারেক রহমানের আগমনে দেশের মানুষের পরিবর্তনের স্বপ্ন পূরণ হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে দুপুর 1:40 চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছলে উজ্জীবিত নেতাকর্মীরা বরণ করে নেন দলের কাণ্ডারি তারেক রহমানকে। দলের গুলশান কার্যালয়ে এটাই তার প্রথম আগমন। 11 রাজনৈতিক পট পরিবর্তনের পর 2008 সালে চেয়ারপারসনের এই রাজনৈতিক কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। কার্যালয়ে তারেক রহমানকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্য, নেতাকর্মী ও কর্মকর্তা কর্মচারীরা। নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর কার্যালয়ের দোতলায় নিজের নির্ধারিত কক্ষে গিয়ে বসেন তিনি। পরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নেতারা জানান, দলের সাংগঠনিক ও রাজনৈতিক পরিস্থিতি সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। অনেকদিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি। সারা জাতি উজ্জীবিত আজকে, ওনার অপেক্ষায় আছেন। ইনশাআল্লাহ উনি যখন ওনার ভিজিট শুরু করবেন, আমি মনে করি শুধু আমাদের নেতাকর্মী সমর্থক না, সমস্ত বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা এবং সেই প্রত্যাশা পূরণে ওনার যে পরিকল্পনা, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন, সেই পরিবর্তন ইনশাআল্লাহ
জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো। তারেক রহমানের আগমনে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছে তারেক রহমানের প্রত্যাবর্তনে তা পূরণ হবে। গণতন্ত্রের পথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এইভাবে দেশে ফেরা এবং দায়িত্ব গ্রহণ করে আগামী নির্বাচনটা এদেশে শেষ করার ব্যাপারে মানুষের যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যখন সামনে আসছেন আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন সেটা অনেক বড় হয়ে গেছে। শুধু গুলশান কার্যালয় নয়, দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়েও তারেক রহমানের জন্য আলাদা চেম্বার করা হয়েছে। দেশে ফেরার চতুর্থ দিনেই গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসলেন তারেক রহমান। অনানুষ্ঠানিক বৈঠক করলেন দলের শীর্ষ নেতাদের সাথে। এখন থেকে দলের সব রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, গুলশান, ঢাকা। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও তার একমাত্র কন্যা জাইমা রহমান। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই দুজনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানায় ইসি কার্যালয়। এর আগে শনিবার রাজধানীর তেজগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ইপিআই ভবনে তারা ছবি তোলা সহ আইরিশের প্রতিচ্ছবি ও বায়োমেট্রিক দিয়ে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ করেন। এদিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দেওয়ার সময় সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করবে জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে বৈঠকেই সিইসির সাথে আলোচনা হয়েছে। উসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিভাগীয় শহরের সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগের সড়কে আটকে কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। মঞ্চের কর্মীদের পাশাপাশি এতে অংশ নিয়েছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। তারা বলছেন, হাদির হত্যাকারীদের গ্রেফতার এবং বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধরা। রোববার দুপুরে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন শুরু করেন মঞ্চের কর্মীরা। ধীরে ধীরে এই কর্মসূচিতে যোগ দেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকুরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বন্ধ হয়ে যায় মূল সড়কের যান চলাচল। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ। যেহেতু 218 কোটি টাকা লেনদেন হয়েছে সেহেতু আমরা জানতে চাই কারা টাকা লেনদেন করছে। আগামী 3 কার্য দিবসের মধ্যে হত্যাকাণ্ড বিচার করতে হবে। সরকারের যেন অনতিবিলম্বে হাদি ভাইয়ের যারা হত্যা করেছে তাদেরকে যেন জনসম্মুখে এনে শাস্তি দেয়। সংবাদ সম্মেলনে ডিএমপি হাদি হত্যার সাথে জড়িত দুজনকে ভারতে গ্রেফতার করা হয়েছে জানালেও এখনও তাদের ফেরত আনার উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় ক্ষোভও জানান আন্দোলনকারীরা। বাস্তবপক্ষে আমরা এমন কোনো পদক্ষেপ দেখছি না যে তারা ভারত থেকে ওই খুনিদেরকে এখানে আমাদের বাংলাদেশে আনতেছে। প্রশাসনিক লোকজন এবং ভারতের যত কুচক্র মহল আছে সকলকে বিচারের আওতায় আনতে হবে। যেই পর্যন্ত বিচার না হবে আমরা রাজপথ ছাড়ব না। এ সময় হাদির হত্যাকারী সবাইকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আগে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। সুষ্ঠু নির্বাচনের জন্য আগে এরকম বাংলাদেশে একটা জঘন্যতম হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। বিচার না হওয়া অবধি এই নির্বাচন ইনশাআল্লাহ হবে না। সরকারের প্রতি একটাই বার্তা, গাফিলতি করা বন্ধ করেন। এটার সাথে যদি কোনো প্রশাসন জড়িত থাকে তাকেও গ্রেফতার করে। শরীফ হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার থেকে শাহবাগে নানা কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
গেল কয়েকদিনে তীব্র শীতে বিপর্যস্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চলের এর মধ্যে যশোর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, পঞ্চগড়ে তাপমাত্রা সবচেয়ে বেশি নেমেছে। সীমান্তবর্তী জেলা শেরপুরের শীতের তীব্রতা বেড়েছে। দিনরাত কুয়াশায় ঢাকা থাকছে জনপদ। ঘন কুয়াশা ও কনকনে হিমেল হাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শ্রমজীবী মানুষ কাজকর্ম করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন। নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতের কারণে ঠান্ডাজনিত রোগ বালাই বাড়ছে। এদিকে চুয়াডাঙ্গায় দুদিন ধরে সূর্যের দেখা মেলেনি, এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। জেলা আবহাওয়া পর্যবেক্ষণকারে ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশা ও ডুবো চরের কারণে বরিশাল ঢাকা নৌ রোড সহ বরিশালের সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে BIWTA। হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ায় রাতে বরিশাল ঘাটে এসে কয়েক হাজার যাত্রী ফিরে গেছে। এর আগে রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক সুলাইমান হোসেন। তিনি বলেন, ঢাকা থেকে দেওয়া নির্দেশ অনুযায়ী সন্ধ্যা 6:30 থেকে বরিশাল থেকে সব রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সারা বাংলাদেশেই শৈত্যপ্রবাহ চলতেছে এবং তার সাথে ঘন কুয়াশা বিরাজমান। এর প্রেক্ষিতে নৌযান এবং যাত্রী যানমালের নিরাপত্তার স্বার্থে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে আমরা সন্ধ্যা 6টার পর থেকে সকল নৌযান চলাচল বরিশাল থেকে বন্ধ রাখা হয়েছে। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। নির্বাচিত হলে মাদক ও যানজট মুক্ত নিরাপদ উত্তরা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 18 আসনের বিএনপি মনোনীত প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। এই আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক বলেন, তাদের দল ক্ষমতায় এলে কোনো মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 18 আসন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মিজান শাহজাহান। উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ বিমানবন্দর ও ভাটারা থানার একাংশের সমন্বয়ে সংসদীয় আসন ঢাকা 18। এই আসনে বিএনপির প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। 17 বছর আমরা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, কাজে আমরা যখন নির্বাচনমুখী হই, আমরা যখন নির্বাচনের কথা আসে, কারণ এই গত 3টা নির্বাচনে তো জনগণ ভোট দিতে পারেনি, তারা ভুগ পেতে আছে আশায় যে তারা ভোট দিতে পারবে এইবার, আর এবং তাদের মনের পছন্দনীয় মার্কা সামনে আছে, ধানের শীষ সামনে আছে। কাজেই আমরা জনগণ থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি। ভোটারদের সঙ্গে নিয়মিত জনসংযোগ করছেন জামাতের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর ইচ্ছায় এবং মানুষের ভালোবাসায় যদি সুযোগ পায়, তারা সরকার গঠন করতে পারে, তাহলে আমরা আমাদের প্রতিশ্রুতি রাখবো ইনশাআল্লাহ। এই আসনে এনসিপি থেকে শাপলাকলি প্রতীকে লড়ছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। উত্তরায় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর আশপাশে গড়ে ওঠা সুউচ্চ ভবন নিয়ে আতঙ্কিত স্থানীয়রা। ঢাকা 18 আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কারণে এটি যেমন বিশ্বের প্রবেশদ্বার, একই সাথে এখানে 27টি জেলার লোকজন এই আসনের ভিতর দিয়েই তারা ঢাকায় প্রবেশ করে। এ কারণে এখানকার ভোটাররা বলছেন যে দেশি বিদেশি সমস্ত পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে আগামী দিনের সংসদ সদস্যকে। মিজান শাহজাহান, ATN বাংলা, উত্তরা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর 3 সদর আসনে বইছে নির্বাচনী হাওয়া। আনুষ্ঠানিক গণসংযোগ আর প্রচারণা চালাতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রুবিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। লক্ষ্মীপুর 3 আসনে 1986 সালে জাতীয় পার্টি এবং 1991 থেকে 2008 পর্যন্ত বিএনপি প্রতিনিধিত্ব করে। 2014 থেকে একতরফা নির্বাচনে আওয়ামী লীগের দখলে চলে যায় এই আসন।
এবার সেই আসনগুলো পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। লক্ষ্মীপুর ৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জানান, নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্পনগরী এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন তিনি। আমার যে পরিকল্পনা সেটা হলো কৃষিভিত্তিক অর্থনৈতিক যে জোন যদি আমি গড়ে তুলতে পারি তাহলে আমি লক্ষ্মীপুরকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। এজন্য আমার একটা স্লোগান যে কৃষিভিত্তিক অর্থনীতি লক্ষ্মীপুরের সমৃদ্ধি। পরিবর্তনের বার্তা দিয়ে নতুন মুখ নিয়ে আসনটির দখল নিতে চায় জামায়াত। ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। তরুণ প্রজন্ম, বিশেষ করে নারীরা, ভোটাররা এবার খুবই সচেতন এবং আমি বেশি আশাবাদী এই জন্য আমাদের তরুণ ভোটার অনেক। তরুণ ভোটাররা ইতিমধ্যেই একটা এক্সাম্পল ইউনিভার্সিটিগুলোতে তারা সেট করে ফেলেছে। সেই জায়গা থেকে আমি আশাবাদী যে এবার ইনসাফের বিজয় হবে, জনগণের বিজয় হবে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিমও হাত পাখা নিয়ে লড়ছেন ভোটের মাঠে। যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ ইসলামী আন্দোলন জয় লাভ করবে, যেহেতু সবাই হাত পাখাকে ভালোবাসে। ইসলামী আন্দোলন সবাই একটা পরিবর্তন চায়। তবে ভোটাররা বলছেন, মাদক সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার পাশাপাশি নারী অধিকার, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নে কাজ করবে এমন কাউকেই চান তারা। আমরা চাই একজন সৎ ব্যক্তিকে লক্ষ্মীপুর সদর ৩ আসনে এমপি হিসেবে। আগামী দিনে যে প্রার্থী সন্ত্রাস দমনে ভূমিকা রাখবে আমরা সেই প্রার্থীকে বেছে নেব। এমন একজন লোকে চাই যিনি গণমানুষের সাথে সম্পৃক্ত থাকবে এবং আমাদের উন্নয়ন ঘটাবে। 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার সমন্বয়ে লক্ষ্মীপুর ৩ আসনে মোট ভোটার 4,42,498 জন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বিজ্ঞাপন বিরতি শেষে আবার ফিরছি সংবাদে। আবারও সালামিস্টার ভোটার গাড়ির খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর 2, ঝিকরগাছা চৌগাছা আসনে মনোনয়নপত্র দাখিল করেছে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের আসন পরিচালক অধ্যাপক জয়নাল আবেদিন, চৌগাছা উপজেলা আমির মাওলানা গোলাম মোর্শেদ, ঝিকরগাছা উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম ও ঝিকরগাছা পৌর আমির আব্দুল হামিদ। এ সময় সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ। তিনি জানান, অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করা এবং জুলাই সনদ বাস্তবায়ন করার উপর ভিত্তি করা ঐক্য হয়েছে। সরকার গঠন করার ব্যাপারে সম্ভাবনা অনেক এগিয়ে গেছে। বিশেষ করে আমাদের যে ঐক্যটা হয়েছে এখন, এটা তো 3টা মূল ভিত্তির উপরে, যে আমরা নিজেরা কোনো অন্যায় করব না, আমরা আইন বা দেশের যে কোনো নিয়ম কানুন এবং যে গতিতে যে কাজ হচ্ছে সেখানে শাসন ব্যবস্থাকে বা আইনকে কোথাও আমরা কোনো রকম এখানে ইনফ্লুয়েন্স করব না। আর তৃতীয় হলো যে জুলাই যে সনদ, এইটাকে আমরা বাস্তবায়িত করব সবাই মিলে। এবার খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এ আজ রয়েছে 2টি খেলা। একদিনের বিরতি শেষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর 1টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। আর সন্ধ্যা 6টায় দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্বের প্রথম দুদিনই খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে চট্টগ্রাম। 1 ম্যাচ খেলে 2 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। চট্টগ্রামের মতো ঢাকারও 2 পয়েন্ট, তবে রানরেটে পিছিয়ে থেকে 2-এ আছে তারা। এদিকে 2টি করে ম্যাচ খেলেছে সিলেট, রাজশাহী ও নোয়াখালী। সিলেট আছে পয়েন্ট তালিকায় 3য় স্থানে, রাজশাহী আছে তালিকার 4 নম্বরে। আর 2 ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি নোয়াখালী। সিলেটে প্রথম দুদিনে একটি ম্যাচও খেলেনি রংপুর। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বিকেল 5টা পর্যন্ত জমা দিতে পারবেন প্রার্থীরা। কাল থেকে 4 জানুয়ারি পর্যন্ত যাচাই বাছাই। এনসিপি এলডিপিকে নিয়ে জামায়াত নেতৃত্বে 10 দলীয় জোটের আত্মপ্রকাশ। দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিতে জোট, দাবি নাহিদের।
প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে অফিস করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোটার হলেন তারেক রহমান ও মেয়ে জাইমা রহমান। মাদক ও যানজট মুক্ত নিরাপদ উত্তরা গড়ার প্রতিশ্রুতি বিএনপির এস.এম. জাহাঙ্গীরের। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার জামায়াতের প্রার্থীর। এবং তীব্র শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চল, দিনরাত কুয়াশায় ঢাকা থাকছে জনপদ। কনকনে ঠান্ডায় জীবনযাত্রা ব্যাহত, বরিশাল ঢাকা রুটের লঞ্চ চলাচল বন্ধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।